গণভোটের পক্ষে এত বড় একটা জনরায় আসলো, তারপর থেকে যে পদক্ষেপগুলি সরকার এ পর্যন্ত নিয়েছে কোনোটাই কিন্তু বিপ্লবের যে চেতনা এটাকে ধারণ করে না। বিএনপি যখনই ক্ষমতায় আসবে তারা প্রথমে এগুলোকে তাদের যে ডিস্টার্ব করা হয়েছে এগুলো তারা প্রতিশোধ নেবে, ডলা দিবে। তো এখন তারা এই যে প্রতিশোধ অনেকটা নিয়ে ফেলেছে, এখন ডলা দেওয়াটা বাকি আছে এবং আর কদিন পরে দেখবেন এই যে এখন তাদের যারা প্রতিপক্ষ, অর্থাৎ আপনি চিন্তা করেন যে বিএনপি যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারা মনে করে যে আমরা হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, সেই তুলনায় জামাত এনসিপি এর খরগোশ। আচ্ছা, বুঝলাম গুণ খুমের মতো বিষয়, অনেক কিছু সংবেদনশীল ব্যাপার থাকতে পারে। মানবাধিকার কমিশন কেন গণপদত্যাগ করলো সবাই? বিসিবিতে কি হলো? বাংলাদেশ ব্যাংকের কথা বাদই দিলাম। বাংলাদেশ ব্যাংকে দেখুন এই প্রথম সম্ভবত একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ খেলাপি, 89 কোটি টাকা তার ঋণ খেলাপি। 2024-এর 5ই অগাস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান দেশ দেখেছিল, তার আকাঙ্ক্ষাকে ধারণ করে তৈরি হয়েছিল জুলাই সনদ। কিন্তু 2026-এর এপ্রিলে এসে সেই সনদই এখন দেশের রাজনীতির প্রধানতম সংকটের নাম। একদিকে ক্ষমতাসীন বিএনপি বলছে তারা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী ও তাদের জোটের অভিযোগ সরকার সংবিধানের দোহাই দিয়ে প্রতারণা করছে। সংসদ বনাম রাজপথ, দুই জায়গাতেই লড়াই এখন স্পষ্ট। একদিকে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে গণভোটের জনসমর্থনকে সামনে রেখে চাপ। তাহলে আসলে সংকট কোথায়? এটি কি শুধুই রাজনৈতিক অবস্থানের সংঘর্ষ, নাকি রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে গভীর মতো পার্থক্য? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই-সির স্টিল। পুরনো ক্ষমতার কাঠামো বিতর্ক, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল ও নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন গোলাম আলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম আলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে আমরা এখনো দেখছি যে জুলাই সনদ কেন্দ্রিক বিতর্ক থামছে না এবং বিরোধী দল আবারও কর্মসূচি ঘোষণা করেছে এবং বিরোধী দলীয় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার। সরকার কি আসলে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে? কি মনে করছেন? ধন্যবাদ। আসলে প্রথমে আপনার শিরোনাম শুনছিলাম যখন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন, সেখানে আমাদের মহামান্য সরকার বাহাদুর তারা যে কথাটা বলছিলেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। এটা শুনে আসলে আমি প্রথমে চিন্তা করলাম যে এটা তো ভালো কথা। যদি কেউ বলে যে আমি অক্ষরে অক্ষরে কোনো একটা জিনিস পালন করব, এর চাইতে তার সাধু কথা হতে পারে। কিন্তু আমি দেখলাম যে জামাত এবং এনসিপি যারা লোকজন, তারা আমাদের যারা অ্যাভারেজ, আমি আছি, ব্রিগেডিয়ার সাহেব আছেন, আমাদের চেয়ে তাদের লেখাপড়ার মান ভালো। তারা বুঝেন যে অক্ষরে অক্ষরে পালন করা বলতে আসলে কী বোঝায়, এই জন্য তাদের মেজাজ অনেক গরম। এবং এখন মেজাজ গরম হয়ে আপনি দেখেন এই যে এখন রাশেদ প্রধান গালাগালি করছে। আসলে রাশেদ প্রধান বর্ণনা যারা ইয়াং নেতৃবৃন্দ আছে তাদেরকে দিয়ে যে গালাগালগুলো দেওয়া হচ্ছে সরকারকে, সেগুলো মূলত জামাতের মনের কথা, কিন্তু তারা নিজেরা না বলে তাদেরকে তারা বলাচ্ছে। এর কারণ হলো অক্ষরে অক্ষরে ওটা দিয়ে তারা রাগ করেছে। অক্ষর বলে কি, যেমন ধরুন আপনার নাম জুই, এখন এখানে তো রস্যুকার আছে। তো যদি আমি সেই যে কোনো একটা বাক্য শুধুমাত্র অক্ষর দিকে করা সম্ভব বলেন, কমা লাগবে, সেমিকোলন লাগবে, দাড়ি লাগবে, আকার, রস্যিকার, দীর্ঘিকার, ওকার, রৌকার, অং, আর অনেক কিছু লাগবে না, অক্সিলারি। এটা ছাড়া তো আসলে বাংলা ভাষা হয় না। ইংরেজি হয় কিন্তু বাংলা ভাষা এটা ছাড়া হয় না। তো সেক্ষেত্রে জুলাই সনদে যে অক্ষরগুলো আছে তার থেকে যদি আকার, রস্যিকার, দীর্ঘিকার বাদ দেন, তারপর যদি দাড়ি, কমা, সেমিকোলন বাদ দেন, প্যারা বাদ দেন, তাহলে এটা একটা বিভৎস জিনিস হয়ে যাবে। শুধু অক্ষর দিয়ে এমন বিভৎস জিনিস হয়ে যাবে, ওটা মানে কেউ পারবে না। স্বয়ং দেবতা যারা আছে তারাও পড়তে পারবে না যে আসলে ওখানে কী লেখা আছে। এখন বিএনপি যদি বলে যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, প্রতিটা অক্ষর ক, খ, গ, ঘ, উমুক, এইভাবে যদি আমরা বাস্তবায়ন করব, তাহলে এটা জামাতের জন্য রীতিমতো একটা ফাঁসির দড়ি হয়ে যাবে। জামাত এটা বুঝতে পেরেছে। এই জন্য বেসিক্যালি জামাত মানে খুব রাগ করছে। বিরোধী দল যে জিনিসটা চাচ্ছে অক্ষরে অক্ষরে দরকার নেই, মনে মনে, চিন্তায় এবং মননে যে বিষয়গুলো নিয়ে আমরা
2 নম্বর হলো আপনি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করুন যে জুলাই যদি না হতো তাহলে আপনি কোথায় থাকতেন, আমরা কোথায় থাকতাম। তো যার কারণে আজ আপনি এখানে, আপনার আর আমি এখানে, সেই বিষয়টার প্রতি সম্মান জানানোর জন্যই এখানে কোনো রকম কোনো কন্ডিশন বা কোনো রকম বার্গেনিংয়ের জায়গা বিরোধী দল রাখতে চাচ্ছে না। তো এই হলো বাস্তবতা। আর সরকার সেখানে যে জিনিসটা করছে সেটা হলো তারা ওখানে ওই একই অবস্থা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কলা কৌশল যা কিছু তারা করতে চাচ্ছে বা আমরা আপনারা যেভাবে চাচ্ছেন তার চেয়ে আরও ভালো করে করব। কেউ বলছেন যে গুম, আমি সালাউদ্দিন সাহেব বলছেন আমি তো গুম হয়েছি, আমার চেয়ে দুঃখ কি আর কারো আছে? বলছে ভালো কথা, আপনি গুম হয়েছেন তাই বলে এই জিনিসটা এভাবে বাদ পড়বেন। আপনি তো আয়না ঘরে থাকেননি, ফলে আপনি তো গুমের মর্যাদা বুঝবেন না। আপনি যেই ঘরে থেকেছেন ওই ঘরের সঙ্গে তো আসলে আমরা যে ঘরে থেকেছি সেই ঘরে তুলনা হবে না। তো দেয়ার ইজ এ হিউজ, যাকে বলে কন্ট্রাডিকশন, মানে দেয়ার আর নট ইজ, মানে হিউজ কন্ট্রাডিকশন এবং দ্য যাকে বলা হয় ট্রেজারি বেঞ্চ অ্যান্ড অপোজিশন বেঞ্চ। এই কারণে কি হলো যে সমস্যাগুলো আজ থেকে 2 মাস আগে কল্পনাই করা যেত না। যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ছিল এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা অসাধারণ সম্মিলন আমরা আশা করেছিলাম। যিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন তিনি বিরোধী দলীয় নেতার একাধিক নেতার বাসায় গেলেন। এটা ছিল অভূতপূর্ব, দেখার মতো একটা মানে যাকে বলা হয় দৃশ্য। এবং সেই দৃশ্য দেখে যারা বিএনপির এবং জামাতের শত্রু আওয়ামী লীগ, তাদের সারা শরীরে একটা চুলকানি শুরু হয়ে গেছিলো যে এত ভালো এরা, আমরা কি করলাম সারা জীবন? আমরা শুধু বিরোধী দলকে গুড়ালাম, আমরা শুধু বিরোধী দলকে দৌড়ানি দিলাম, প্যাদানি দিলাম, লোকজন আমাদেরকে এত বাজে বাজে কথা বললো। আর সেই বিরোধী দলের নেতার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, এই লজ্জা আমরা কোথায় রাখি? এই বিষয় নিয়ে যখন তারা তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, ঠিক সেই সময়টাতে এখন বিরোধী দলের লোক সরকারি দলের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে। সো এটা আমি মনে করি যে ঈশান কোণে যে সিঁদুরে মেঘ, সেই সিঁদুরে মেঘ আমাদের রাজনীতির অঙ্গনে দেখা দিয়েছে। যত দ্রুত আমরা এই মেঘ দূর করতে পারবো বাই এনি মিনস, এখানে কোনো কন্ডিশন দিয়ে না, এটা দূর করতে হবে। এর কারণ হলো সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই বুঝতে হবে যে তাদের সম্মিলিত শক্তি, জামাত, এনসিপি, তারপরে শেষে বিএনপি, তাদের সম্মিলিত শক্তি তাদের প্রায় সমপর্যায়ের ম্যান পাওয়ার নিয়ে তারা এখন রাজনীতির বাইরে ওত পেতে বসে আছে। কখন সরকার ভুল করবে, কখন বিরোধী দল ভুল করবে। এবং এখানে বিরোধী যেটা গুপ্ত বিরোধী দল, সুপ্ত বিরোধী দল, বিতাড়িত বিরোধী দল, যে কথাই বলেন না কেন, তারা এমনভাবে, যেটা উনি আমার পাশে একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন, যুদ্ধের ময়দানে কতগুলো প্রতিরক্ষা ব্যুহ তৈরি করা হয় যেগুলো বসে থাকে, এমনি কোনো কাজ করে না, উভয় পক্ষে শুধু যুদ্ধ করে। এখন সেই প্রতিরক্ষা ব্যুহ আগের জামানাতে কেউ তীর নিয়ে বসে থাকতো, কেউ ঢাল নিয়ে বসে থাকতো, কেউ পাহাড়ের উপর অনেকগুলো পাথর নিয়ে বসে থাকতো। জাস্ট তার কোনো কাজ ছিল না, সে হয়তো কোনো পাথরই মারতো না, কিন্তু তার সেই ব্যুহের মধ্যে যারা ঢুকবে সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধের যে কোর্স, যেটাকে বলা হয় কোর্স অফ অ্যাকশন অফ ওয়ার, এটা পরিবর্তন হয়ে যেত। এখনও এই রাজনীতির প্রতিটি বাঁকে বাঁকে দেশি এবং বিদেশি নানা চক্র, সেটাকে আপনি ডিপ স্টেট বলেন, সেটাকে আপনি ভারতীয় র বলেন, নানা শক্তি, সেটাকে আপনি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন, নানা পেশাজীবী সংগঠন যারা বিক্ষুব্ধ হয়ে আছে, যাদের ব্যবসা বাণিজ্য এই সময়টাতে শিল্প, কল কারখানা, পরিবার পরিজন তস নস হয়ে গেছে এই বিপ্লবের ফলে। এইরকম শক্তিশালী মানুষ যারা গত 2 দশক ধরে, 20 বছর ধরে পুরো বাংলাদেশ ডমিনেট করেছে, দে ওয়ার ড্রাইভিং দ্য বেস্ট কার এভার মেড ইন বাংলাদেশ আর এভার ইম্পোর্টেড ইন বাংলাদেশ। তারা সবচেয়ে ভালো বাড়ি সেখানে বসবাস করতো, আপনি সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, সেই গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। তাদের এক একটা শিল্প প্রতিষ্ঠানে 50-60 হাজার 1 লাখ লোক চাকরি করত এবং তারা মানে কোটি কোটি টাকা কাগজের তেজপাতার মতো তারা সেগুলো উড়াতো। সেই মানুষগুলোকে আপনি ভিক্ষুক বানিয়ে দিয়েছেন, ফলে সেই মানুষগুলো এখনো মরে যায়নি। সেই মানুষগুলো ওইভাবে আপনার জন্য বিভিন্ন গর্তে বসে আছে, চুপ করে বসে আছে। তাদের বুদ্ধি আছে, টাকা আছে, কৌশল আছে, ম্যান পাওয়ার আছে। কাজেই এখানে যে অক্ষরে অক্ষরে পালন করব, ডোন্ট সে দিস থিং, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার, ট্রাস্ট অফ দি রিলেশন দরকার,
শুধু বিরোধী পক্ষ নয়, সকল পক্ষের সঙ্গে। আদারওয়াইজ দেশ যে এখন ক্রাইসিস, এটা মোকাবেলা করতে পারবে না অসংখ্য সরকার। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব শামীম কামাল, 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল। কিন্তু বিরোধী দল এর আগেও কিন্তু বলছে যে আন্দোলন শুরু হয়ে গেছে, সফল না হয়ে তারা রাজপথ ছাড়বে না। জামায়াতের আমির বলেছেন প্রয়োজনে জীবন দেব এবং সংস্কার বাস্তবায়ন না হলে দেশ গভীর সংকটে পড়বে। বিরোধী দল জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে এত হার্ড লাইনে কেন, যেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে? এবং প্রধানমন্ত্রী আজ বলেছেন দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়, বিভিন্ন ইস্যুতে বিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। সব মিলিয়ে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এর দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক প্রিয় রনি ভাই। যেটা হলো, এটাকে আমরা আন্দোলন বলবো, বিপ্লব বলবো, নাকি গণ অভ্যুত্থান বলবো, না ছাত্র হাঙ্গামা বলবো, সেটা কিন্তু এখন সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো মোটা দাগে যেটা বলতে পারি যে পৃথিবীর যে সফল বিপ্লবগুলি আছে, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন যদি ধরি, বলশেভিক রেভলিউশন ধরি, গ্রেট রেভলিউশন ইংল্যান্ডেরটা ধরি, এমনকি যদি ইরানের রেভলিউশনকে ধরি, এগুলির যে আলামতগুলি স্পষ্ট ছিল, যে কারণে এগুলি সফল হয়েছিল তার কোনো কারণ এখানে স্পষ্ট নাই। সুতরাং এই বিপ্লব যে ব্যর্থ, এটা প্রথম থেকে ধরে নিয়েছি। এটা হয়তো আমি যখন বিপ্লবের পরবর্তীতে 1-2 মাসের মধ্যে আলামত দেখে আমি তখনকার টকশোগুলোতে দেখে একই কথা বলেছি। এখন জুলাই সনদকে এটার হার্ড লাইনে যাওয়ার বিএনপির কি কারণ আমি ঠিক জানি না। তবে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ব্যাপারে গতকালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, অক্ষরে অক্ষরে রনি ভাই যেটা বললেন, সেটাও যেন বক্তব্য ছিল, এবং ইলেকশনের নির্বাচন আগেও বিএনপির অবস্থানটা সেরকমই ছিল। বিরোধী দল যেভাবে যে ভাষায় আন্দোলন দিয়েছে, আন্দোলন করছে বা বক্তব্য দিচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক ভাষাটা এরকম। আমাদের ডাইরেক্ট অ্যাকশনের জাতি, আর যে কোনো কিছু হোক না কেন মানে জ্বালানো দিয়ে শুরু হয়, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে ডাইরেক্ট অ্যাকশন হবে এটার কিন্তু পথ পন্থা বলি, কারণ আমাদের নেতাদের গতিতে আগুন জ্বালো একসাথে, হ্যাঁ, মানে কোনো কথা নাই। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে ডাইরেক্ট অ্যাকশন হবে কিভাবে হবে এটা কিন্তু আর বলে না, তারা বলে দিয়ে ছেড়ে দেয়। এবং যা হয় যে গরিব ঘরের ছেলে মেয়ে যারা ঢাকা শহরে পড়তে আসে, এরা জীবন দেয়, মুনাফা ভোগ করে, বাকি না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিপ্লবটার প্রতি সরকারি দল বিএনপি কতটুকু আন্তরিক সেটা নেমে সন্দিহান। কেননা সংস্কারের কথা বলে গণভোটের পক্ষে এত বড় একটা জনরায় আসলো, তারপর থেকে যে পদক্ষেপগুলি সরকার এ পর্যন্ত নিয়েছে কোনোটাই কিন্তু বিপ্লবের যে চেতনা এটাকে ধারণ করে না। আমি আর ওই চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিসিবি থেকে শুরু করে প্রশাসক নিয়োগ, এ বাদে দেখুন মূলত যে জায়গাটাতে খটকা লাগছে আমাদের, সেটা হচ্ছে যে অধ্যাদেশগুলি জারি করা হলো। এখন অধ্যাদেশ জারি করতে পারেন কি পারেন না, আবার সেই পুরোনো বিতর্কে যাওয়ার কোনো কারণ নাই। মানে আমাদের সংবিধানের 93(1)-এ সুস্পষ্ট বলা আছে যে পার্লামেন্ট না থাকলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশগুলো জারি করতে পারেন। দ্বিতীয়ত হলো সংবিধানের 93(2) ধারা অনুযায়ী যদি সংসদ অধিবেশনের 30 দিনের মধ্যে এটাকে রেটিফাই করা না হয় তাহলে এগুলি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এরকম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, গুম খুম থেকে শুরু করে এনবিআর বা বিচার বিভাগ মানে পৃথকীকরণ সংক্রান্ত এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে সরকার কিন্তু যে অবস্থানটা নিল সেটা কিন্তু বিপ্লবের চেতনার বিপক্ষে চলে যাচ্ছে। এখন কথা হলো যে এখন বলা হচ্ছে যে আরো বেশি যাচাই বাছাই করা হবে, হ্যাঁ, তারপরে এটার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানে তো সিস্টেম ছিল, তা হেফাজত করার সিস্টেম ছিল, তো এটা তো আপনারা করলেন না। তাহলে আমরা ধরে নেব তো গুণ খুমের মতো বিষয়, এটা নিয়ে আর কি বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে? আচ্ছা বুঝলাম গুণ খুমের মতো বিষয় অনেক কিছু সংবেদনশীল ব্যাপার থাকতে পারে। মানবাধিকার কমিশন কেন গণপদত্যাগ করলো সবাই? বিসিবিতে কি হলো? বাংলাদেশ ব্যাংকের কথা বাদই দিলাম। বাংলাদেশ ব্যাংকে দেখুন এই প্রথম সম্ভবত একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ খেলাপি, 89 কোটি টাকা তার ঋণ খেলাপি। তো অর্থনীতির ভাষায় বলা মানে অর্থনীতি শুধু না, মানে বলে দুইটা ক্ষেত্রে অর্থনীতি এবং যৌন জীবনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ে এক্সপ্লেন করতে নাই। তো এই প্রথম আমরা একজন ব্যবসায়ীকে দেখলাম, হয়তোবা
ব্যবসায়ী হিসাবে উনি ভালো করবেন, ব্যাংকের গভর্নর হিসেবে ভালো করবেন, সবই ঠিক আছে, কিন্তু কথা হলো যে পদ্ধতিতে এই মনসুরকে বিতরণ করা হলে পদ্ধতি ঠিক হয় নাই। এটা না ঠিক আছে। বিসিবিতে আপনারা কি করলেন? সব গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা আছেন তাদের ছেলে মেয়ে, মন্ত্রীর স্ত্রীকে দিয়ে, প্রতিমন্ত্রীর স্ত্রীকে দিয়ে আপনারা এটা সাজালেন। তো এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে দেখার তো কোনো কারণ দেখি না। যেভাবে আপনার বিচারপতি সিনহাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তার সমস্ত কিছু অক্ষুণ্ণ থাকলো। এখন আমি আরেকটা জিনিস খুব সংশয়, খুব মানে খুবই কষ্টের সাথে আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি কিন্তু, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সামরিক অলিগার্কি কিন্তু খুব ভয়ানক এবং কি বলবো যে এটা দুর্ধর্ষভাবে অগ্রসর হচ্ছে। আপনি 1/11 পরবর্তী দেখুন, এবং পরবর্তী এই মানে পূর্ববর্তী যে আপনার মানে পরবর্তী আমাদের যে 17 বছর আওয়ামী সময় ছিল, এই সময় যারা অলিগার্কি করেছে তার কিন্তু পিনাকল ছিল মানে সামরিক রাইট। এখন এইটা তো ফিরবেই, আয়রন ল অফ অলিগার্কি বলে, এটা ফিরবেই, অলিগার্কি যে কোনো ফর্মে ফিরবে। তখনই ফিরতো না যদি আপনি এটা সংস্কার করেন। আপনারা সশস্ত্র বাহিনীর সামরিক বাহিনী কি সংস্কার করলেন, আপনার গোয়েন্দা সংস্থার কি সংস্কার করলেন। এই যে আমি কথা বলছি এখন এটা সরকারের জন্য বিপক্ষে যাবে, ভবিষ্যতে আমার হয়তো নিরাপত্তা ছাড়পত্র বন্ধ হয়ে যাবে, আমাকে কেউ কোনো নিরাপত্তা দিবে না। হয়তো এক সময় দেখা গেল যে সরকারের বেশি মনের কষ্ট হলে, আমার উপরে খেপে গেলে আমাকে সেনানিবাসে ঢোকা বন্ধ করে দিবে। কিন্তু এগুলো যদি করতে না হয় তার জন্য আপনি সংস্কার করতে হবে। একইভাবে কিন্তু সংসদে দাঁড়িয়ে যখন সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এ ধরনের বক্তব্যগুলো আসলে সরকারের প্রতি বিরোধী দলের আস্থার সংকট বাড়িয়ে দেয় কিনা সেই প্রশ্ন রাখছি। বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথে আবার আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই যে আমরা সংস্কার আদেশ নিয়ে যে অহেতুক বিতর্ক দেখলাম সংসদে, সেগুলোই কি আসলে সরকারের প্রতি বিরোধী দলের আস্থার সংকটকে গভীর করে তুলেছে কিনা? যে দেখুন, এই মন্তব্যটার মাধ্যমে যে জিনিসটা খুবই সুস্পষ্ট যে তার মানে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার যে প্রক্রিয়া ছিল, অনেক আলোচনা হয়েছে, কোনো বিষয়ে কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার মানে এই ব্যাপারটাকে এখন রিকগনাইজ করছে না। এটা হলো বিএনপির মূল কথা। তো নির্বাচনের আগে বিএনপির সকল বক্তব্য ছিল যে সংস্কারের পক্ষে আমরা আছি। তো এবং এই প্রতিশ্রুতি দিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা গণভোটে ভোট জয়যুক্ত হলে আমরা সংস্কার করব। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে নির্বাচনের আগে যে ওয়াদা তারা করেছিলেন, বিএনপি যেটা করেছিল, সেটার থেকে তারা মানে নৈতিকভাবে সরে এসছেন বলে ধরে নিচ্ছি। কেননা এখন আমরা যে কয়টা বিল পাশ হয়েছে বা যে কয়টা আমরা গুরুত্বপূর্ণ যেগুলির দিকে মানুষের দীর্ঘদিনের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয়নি। প্রকারান্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয়, যেমন ব্যাংকিং সেক্টরে আবার নতুন করে 5টা ব্যাংকে একীভূত করে পুরোনো মালিকদেরকে ফিরে দেওয়ার জন্য একটা প্রক্রিয়াগতভাবে আগাচ্ছে, বা অন্যান্য সেক্টরগুলোতে যে কাজগুলি হচ্ছে, আদার দেন দুই তিনটা বড় ইস্যু লাইক কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বা খাল খনন বাদে আমরা তেমন কোনো মানে পজিটিভ ইতিবাচক কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এখন কথা হলো যে এটা অন্তহীন প্রতারণা ছিল, তো তখন আপনারা কি করেছেন? তখন তো আপনাদের উচিত ছিল এটা প্রতারণামূলক, এটা আমার পক্ষে নেই। তাহলে তখন যদি এটা বলতেন, তাহলে আজকে আপনাদের অবস্থানে সেটা মানে এটা কমনস্ট্রেট করতো বা এটা যেত। কিন্তু তখন বলেছেন, মনে হয়েছিল, আমিও একটা ধারণা করেছিলাম যে বিএনপি হয়তো নির্বাচনটা যে কোনো মূল্যে করার জন্য সবকিছু মেনে নিতে রাজি আছে। তখন তাদের ধারণা ছিল যে কোনোভাবে আমরা যখন সরকারে যাব, আমাদের যখন ক্ষমতা আসবে, তখন কিন্তু ইঙ্গিত দিয়েছিল যে আসলে সংস্কার নিয়ে এত কাজ করার মানে প্রয়োজন নেই অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সো এটা দায়িত্ব কার? নির্বাচিত সরকারের। কিন্তু নির্বাচিত সরকার বিএনপি যে নির্বাচনে জিতবে, এটাও কিন্তু নির্বাচনের 1 মাস আগে তারা নিশ্চিত ছিল না। তো যাই হোক, এখন যখন যতই দিন গেছে স্পষ্ট আলামত হয়েছে, আরো অন্য কিছু মানে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু থাকতে পারে, যখন নিশ্চিত হয়েছে তখন তারা এখন এটার একটা সুযোগ নিচ্ছে। জনাব গোলাম বল্লা রনি, স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারিকৃত জুলাই আদেশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একে ভয়েড অ্যাব ইনিশিও সূচনা থেকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।
কিন্তু আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী বলছেন যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেটি কি আসলে বিরোধী দলের আন্দোলনের চাপে পড়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছে, নাকি সরকারের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা দেখছেন? না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা নেই। এখানে মূল ব্যাপার হলো, ইংরেজিতে একটা শব্দ আছে, ট্রাম্বলিং ইন ফিয়ার। আমরা অনেক কিছু কাঁপে, কম্পন তৈরি হয় সমাজে, কিন্তু ভয়ে যখন আপনি কাঁপতে থাকবেন, কোন একটা ব্যাপারে আতঙ্কে ভয়ে কাঁপতে থাকেন, তখন আপনার সারা শরীর, অর্থাৎ হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, পায়ের নখ কাঁপবে, এমনকি আপনার পেটে চর্বি থাকলে সেটা থরথর করে কাঁপতে থাকে। ভয় এমন একটা জিনিস। তো এই সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের অনেকগুলো আতঙ্ক কাজ করছে। 2006 সনে যে অবস্থার মধ্যে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, এই বেদনা ভোলার নয়। 17টা বছর বাংলাদেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে সুদূর প্রবাসে থাকা এত সহজ বিষয় নয়। সালাউদ্দিন সাহেবের নিজের কথাই চিন্তা করেন না এখন। তিনি খুব নির্মমভাবে গুমের শিকার হয়েছেন এবং তাকে বহুদিন পাগলের ওষুধ খাওয়ানো হয়েছে। তিনি, আমরা যখন তাকে দেখেছি প্রথম যে ছবিগুলো, খুব ক্লান্ত, বিধ্বস্ত, ওই দৃশ্য দেখা যায় না। মানে তাকে যখন শিলংয়ের রাস্তায় ঘোরাফেরা করতে হচ্ছিল, তো সেখানে তিনি দীর্ঘদিন যেভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছেন, অর্থাৎ তাকে একজন মিনিস্টার তাকে পুশ করে নিয়ে সেখানে চোখ বেঁধে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। তারপর সেখানে তাকে ইনজেকশন পুশ করা হলো পাগলের, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তো ওই যে দুর্বিষহ যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো থেকে যে একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে একটা সুন্দর কাজ করার জন্য তাকে সবসময় সে আতঙ্ক তাড়া করে যে আমার যে অ্যাবসলিউট পাওয়ার, সেই অ্যাবসলিউট পাওয়ারে যদি কোনো মতে সমস্যা সৃষ্টি হয়, তাহলে কেন 2006 সনের 1/11 যদি আবার এসে যায়, আবার যদি কেউ আমাকে গুম করে, আবার যদি আমাকে তাড়িয়ে দেয়, ফলে কি হচ্ছে, ক্ষমতার প্রশ্নে তারা এক চুল কাউকে ছাড় দিতে রাজি নন। এটা হলো তাদের মানসিক অবস্থা। উনি যেমন ইংরেজিতে বা লয়ের একটা যে টার্ম ইউজ করেছে, যেহেতু আমিও লয়ের ছাত্র, যে ভয়েড ইন অ্যাবসেন্সিয়া, অর্থাৎ প্রথম থেকেই এটা বাতিল বা অবৈধ। তো এরকম আরেকটি শব্দ আছে, সেটা হলো মেন্স রিয়া। আপনার প্রথম থেকেই আপনি মানসিকভাবে একটা জিনিস নেতিবাচক চিন্তা করেন, অপরাধে মন, হ্যাঁ, সবসময় একটা মন করেন। তাহলে এখন তারা ওই যে উনি যেটা বললেন, বা শামীম কামাল ভাই যেটা বললেন, যে তারা বলছেন যে ঠিক আছে, আমি কিন্তু এই কথাগুলো টকশোতে, আপনার টকশোতে একাধিকবার বলেছি, যে বিএনপি এই একটাও মানবে না, এবং বিএনপি যখনই ক্ষমতায় আসবে তারা প্রথমে এগুলোকে, তাদের যে ডিস্টার্ব করা হয়েছে, এগুলো তারা প্রতিশোধ নেবে, ডলা দিবে। তো এখন তারা এই যে প্রতিশোধ অনেকটা নিয়ে ফেলেছে, এখন ডলা দেওয়াটা বাকি আছে, এবং আর কদিন পরে দেখবেন এই যে এখন তাদের প্রতিশোধ, তাদের যারা প্রতিপক্ষ, অর্থাৎ আপনি চিন্তা করেন যে বিএনপি যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারা মনে করে যে আমরা হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, সেই তুলনায় জামাত, এনসিপি এরা হলো খরগোশ বা সুহাকে তারা, ইঁদুরকে তারা ছোট। তো এরা আমাদেরকে লেফট রাইট করিয়েছে, আমাদেরকে হুকুম দিয়েছে, যাও ডানে যাও, বামে যাও, মুখ বন্ধ করো না, থাবা নাই, বিড়ালের মতো খেলো। আমরা সেভাবে গলায় মালা দিয়ে, আমরা সকালে একবার মানে যমুনাতে গিয়েছি, আমির এ জামাত, তিনি সে সফেদ পাঞ্জাবি পরে, তার মালায়, গলায় কোনো মালা নেই, তিনি মনে হয় যেন হুজ্জাতুল ইসলাম অথবা ধরুন আয়াতুল্লাহ মতো একটা, যাকে আভিজাত্য নিয়ে বুক ফুলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসেছেন। সেখানে আপনি মির্জা ফখরুল বা সালাউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে দেখেন, ভীষণ করুণ দশা। আপনি গিয়ে দেখেন, এই যে এখন অর্থমন্ত্রী হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এখন কী সুন্দর নোরানির চেহারা, ভালো হয়ে গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে ওনাকে দেখেন, দূরে গিয়ে বসে থাকছে, মনে হয় যেন রুগ্ন, ক্লান্ত, শীর্ণ একজন মানুষ। তো এই যে তাদেরকে যে চাপের উপর রেখেছে 18 মাস, তো এখন তাদের আল্লাহ সুসময় দিয়েছে, ফলে তারা এগুলো রিভেন্স নেবে, তারা বিভিন্ন রকম ওসিলা করবে। এরপরে এই তাদের এরকম করার ফলে কি হলো, ওই যে 18 মাস তারা যে মানে বাঘের মতো একটা দাপট দেখিয়েছে, মানে জামাত এবং এনসিপি, তারা আবার বাঘের মতো হুঙ্কার দেবে, আর এরা তখন হালুম করে বলবে আসো একটা ডলা দিয়ে দিই। এবং এই ডলার মতো পর্যায়ে কিন্তু এখন প্রায় চলে আসছে, যে কোনো সময় ডলাডলি শুরু হয়ে যেতে পারে। পাশ কাটিয়ে রাজপথে কি আসলে সংকটের সমাধান হবে? আমি সে প্রশ্নই রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, বিরোধী দলের এখন মূল উদ্দেশ্য কি? ক্ষমতার কাঠামো পরিবর্তন, নাকি রাজনৈতিক চাপ সৃষ্টি করা? সংসদকে পাশ কাটিয়ে রাজপথে সংকটের সমাধান হবে কি? প্রথমত হলো যে মানে কোনো রকম মুনাফিকি না করে, মানে একেবারে সোজা সরল বাংলায় বলি,
এনসিপির নাহিদ ইসলাম থেকে শুরু করে নেতৃবৃন্দ তারা পুরো ইউনূসের জমানাতে ধরে নিয়েছিল তারা ক্ষমতায় থাকবে, তারাই নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে 18 মাস ধরে একটা মানুষের যে বিশ্বাস, এবং প্রেস সচিব, সাবেক প্রেস সচিব, তিনি তো ঘোষণায় দিয়েছেন ফিউচার প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখন এরকমভাবে ধরেন 18 মাস বা 2 বছর, আপনাকে 1.5 বছর ধরে যদি আপনাকে ওইভাবে গ্রুমিং করা হয় যে ইউ আর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, তো আপনার অবস্থা কেমন হবে? সিমিলারলি কন্টেম্পোরারি আবার জামাত ইসলামের আমির থেকে শুরু করে তাদের সবাইকে, তাদের মধ্যেও এরকম একটা বিশ্বাস জমানো হয়েছিল। সেই বিশ্বাসের পেছনে তুরস্ক ছিল, চীন ছিল, আমেরিকা ছিল, পাকিস্তান ছিল, এটা মোরালেস আমরা জানি। তো সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের ওইরকমভাবে কথাবার্তা ছিল। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি থাকবেন, কিন্তু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না জামাতে আমির প্রধানমন্ত্রী হবেন, এটা নিয়ে তাদের মধ্যে একটা মোটামুটি একটা বাহাত ছিল। কিন্তু এর বাইরে বিএনপিকে তারা প্রথমে 100 সিট দিতে চেয়েছিল, এরপরে কমাতে কমাতে লাস্টে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলল 40টা সিট কক্সবাজারে। তো ফলে কি হলো, ওই যে তাদের একটা মনস্তাত্ত্বিক, আমি আগের পার্টি যেটা বলেছিলাম মেনশ্রিয়া, বিরোধী দলের একটা মনস্তাত্ত্বিক যে এই চেয়ার আমারই প্রাপ্য। প্রধানমন্ত্রী তার সচিবালয়ের, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যতবার বসতেছেন, ওই চেয়ারটা যতটা দেখছেন, এই 18 মাস যারা ওই চেয়ারের স্বপ্ন দেখছেন, ততবার তাদের নিজেদের শরীরে কেউ কুড়াল দিয়ে কোপালে যে ধরনের একটা বেদনা হয়, ওইরকম বেদনা হবে। আমার জিনিস আমারই বধূ আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া সখী কেমনে বাদি বহিয়া, বহু আগের কবিতা, 1000 বছরের পুরনো কবিতা। তো ওইরকম ক্ষমতার যে যাকে বলা হয় তাদের যে প্ল্যানগুলো ছিল। 2 নম্বর হলো যে বিএনপির যে চিন্তা চেতনা, তারা প্রথম থেকেই বলছে, ওই সময় বলছে যে আমরা তো এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক দলই মনে করি না, এই কথা তারা বলেছে। জামাতের ব্যাপার হলো জামাতকে তো আমরাই তৈরি করেছি। তো কাজেই এই দুয়ের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে যুদ্ধটা, এই যুদ্ধটা এখন পর্যন্ত মন এবং মস্তিষ্কে আছে। এইটা যে কবে হাতে চলে আসবে, পায়ে চলে আসবে, এটা যখন হবে তখন বোঝা যাবে যে আসলে কে কি করতে পারে, কতটা চাচ্ছে। জনাব গোলাম মাওলা রনি, জনাব শামীম কামাল, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যদি তুলে ধরি, মূল্যস্ফীতি, শ্রমবাজার, কর্মসংস্থানের অভাব, জ্বালানি ও বৈদেশিক খাতে সংকট, ব্যাংক খাত, মানে বলা যায় যে সামষ্টিক অর্থনীতির চিত্রটা ভালো না। সেই জায়গায় রাজনৈতিক অস্থিরতা যদি বাড়ে, অর্থনীতিকে আরো গভীর সংকটে পড়বে কিনা? অর্থনৈতিক গভীর সংকটে পড়ারই কথা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে দেখুন প্রত্যেকটা সরকারই কিন্তু ক্ষমতা আসার পর একটা বড় ধরনের ধাক্কার ভিতর দিয়ে যায়। এই সরকারের হয়তো কপাল খারাপ সেদিক দিয়ে এগুলো, কিন্তু এটা এমন বিষয় না যেটাকে হ্যান্ডেল করা যাবে না। নেপালে 2 সপ্তাহের মধ্যে কি ঘটলো সেটা আপনি দেখুন। আপনি একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে আপনি বরখাস্ত করেন, দল থেকে বহিষ্কার করেন, ব্যক্তিগতভাবে আপনি সততার নির্দেশন করেন, সম্ভব। আমি গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে যে শ্রমবাজার বিকল্পভাবে কথা বলছিলেন, তখন সরকার এখানে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে লোন চাচ্ছে $2 বিলিয়ন বা $2.5 বিলিয়ন। আবার এদিকে জনগণকে বলছে কেন চাচ্ছে লোনটা, যে তেল, তারপরে এলপিজি, সার আনতে হবে সেজন্য, কিন্তু জনগণকে বলছে তেলে কোনো সংকট নেই। এই যে পরস্পর বিরোধী একটা অবস্থান, আপনি আমার জনগণকে একটা তথ্য দিচ্ছেন, আবার ওখানে বলছেন একটা, দুইটার মধ্যে একটা বিস্তর ফাঁকা, মানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যখন আপনি রাখবেন তখন কিন্তু সংশয়, গুজব এগুলি বেশি হবে। এখন দেখুন কনভেনশনাল ভাবে আপনি শ্রমবাজার সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, পর্তুগাল এগুলো পারবেন না, এখানে বাড়ানো সম্ভব না। বিকল্প এখন চিন্তা করতে হবে আফ্রিকাতে। আফ্রিকাতে আমি গত 4 বছর ধরে কাজ করছি, সাউথ সুদান, উগান্ডা এবং কেনিয়াতে। আমি এখানে জানি কি অভূতপূর্ণ সম্ভাবনা আছে। দক্ষিণ সুদানে যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশে, তার ইনকাম কিন্তু মাসে $1000, যেটা মানে মিডল ইস্টে কোনো বাংলাদেশের থেকে 5 গুণ বড়। এর মাটি হচ্ছে বাংলাদেশ থেকে 16 গুণ বেশি উর্বর, 1 ইঞ্চি জায়গাও চাষাবাদ হয় না। এখানে শত শত হাজার হাজার শ্রমিক আমরা কৃষক পাঠাতে পারি, ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি, ওখানে বিনিয়োগ করতে পারি। এভাবে করে আপনি কোনোভাবে মানে অন্য জায়গাগুলোতে এগোতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।